বন্ধুরা, আজকে আমরা এমন একটা মেয়েকে দেখব যাকে দেখতে সাধারণ মেয়ে মনে হলেও সে ছিল একজন বড় গ্যাংস্টার। আর একদিন এই মেয়েটার স্বামীকে কিডন্যাপ করে একটা বড় মাফিয়ার দল। কিন্তু এই মেয়েটা তার স্বামীকে বাঁচানোর জন্য এমন একটা কাজ করে বসে যেটা কেউ কোনোদিনও কল্পনা করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আর এই মেয়েটা কি তার স্বামীকে বাঁচাতে পারবে সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। মুভির শুরুতেই আমরা এমা নামের একটা মেয়েকে ঘুম থেকে উঠতে দেখি। আসলে 12 বছর আগে মরে যাওয়া তার বাবাকে স্বপ্নে দেখে মাঝে মধ্যেই আমার ঘুম ভেঙে যেত। মাত্র 14 বছর বয়সে আমার সামনে তার বাবাকে কিছু গ্যাংস্টার মেরে ফেলে, কিন্তু এমাও কাউকে ছেড়ে দেওয়ার মেয়ে ছিল না, তাই সে জীবনে প্রথমবার খুন করে বসে। আসলে বন্ধুরা, আমার বাবাও ছিল একজন কুখ্যাত মাফিয়া, কিন্তু বাবার মৃত্যুর পর এমন একটা ভেঙে পড়েছিল, তাই সে এখন একটা সুস্থ স্বাভাবিক জীবনে বেঁচে থাকতে চায়। এরপর কয়েক বছর পর টনি নামের একটা ছেলের সাথে তার প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সেই জন্য এমা তাকে বিয়ে করে নেয়। কিন্তু টনির বাবা এমাকে একদমই পছন্দ করতো না, কারণ সে জানতো আমার বাবা ছিল একজন গ্যাংস্টার, তাছাড়াও এমা একজন নেশাগ্রস্ত মেয়ে। এরপর বিয়ের কিছুদিন পর টনি আর এমা একটা আইল্যান্ডে হানিমুন কাটাতে যায়। আর ওখানে টনির বাবার একটা সুন্দর ফার্ম হাউস ছিল, তাই তারা সেখানে গিয়ে প্রচন্ড এনজয় করতে থাকে। এরপর সন্ধ্যা হলে তারা একটা রেস্টুরেন্টে ঘুরতে যায়, আর সেখানে গিয়ে লিন নামের একটা ছেলের সাথে তাদের পরিচয় হয়। লিন তাদেরকে বলে এই দ্বীপটা অনেক সুন্দর, তাছাড়া এখানে এক ধরনের জিপ লাইন আছে যেটাতে ঝুলে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া যায়, তাই তোমাদের সেটা ট্রাই করা উচিত। এইসব কথা শুনে টনি প্রচন্ড এক্সাইটেড হয়ে যায় আর বলে নতুন জিনিস আমার এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে। এটা বলে সে লিনের কাছ থেকে দুটো অ্যাডভান্স টিকিট বুকিং করে নেয়। এরপর লিন তাদেরকে এই দ্বীপের সবচেয়ে বিলাসবহুল ক্লাবে নিয়ে যায়। ভিতরে ঢোকার পর এমার টনি ডান্স করতে শুরু করে। তবে সেখানে এই দ্বীপের সবচেয়ে বড় গ্যাংস্টার ডন সেও উপস্থিত ছিল, এবং কিছুক্ষণ পরেই ডনের নজর পড়ে আমার উপর। আর প্রথম দেখাতেই আমাকে তার অনেক ভালো লাগে, তাই সে উঠে গিয়ে আমার সাথে ডান্স করতে শুরু করে। প্রথমে আমার এটা সাধারণভাবে নিলেও আস্তে আস্তে সে বুঝতে পারে ডনের মতলব অন্য কিছু। সবকিছু বুঝতে পেরে টনি আমাকে তার কাছে টেনে নেয়, যেটা ডনের একদমই ভালো লাগে না, তাই সে টনিকে একটা ঘুষি মারে। এইসব কিছু দেখে আমার সঙ্গে সঙ্গে অ্যাকশন মুডে চলে আসে, আর ডনের লোকেদের খুব বাজেভাবে মারতে থাকে। এসব দেখে লিন সঙ্গে সঙ্গে তাদেরকে ক্লাব থেকে নিয়ে যায়। গাড়িতে করে যাওয়ার সময় লিন আমাকে বলে, তুমি এই দ্বীপে সবচেয়ে বড় গ্যাংস্টারকে মেরেছো, তাই আজকের পর থেকে তুমি ওই ক্লাবে আর কোনোদিনও যাবে না। সেই সাথে সে আমার ফাইটিং স্কিল দেখে মুগ্ধ হয়ে বলে, আমি কখনোই একটা মেয়েকে এভাবে ফাইট করতে দেখিনি। ঠিক তখনই আমার অতীত জীবনের কথা মনে পড়ে যায়, যে তার বাবা দিনের পর দিন কষ্ট করেছে তাকে একটা দক্ষ ফাইটার বানানোর জন্য। যাই হোক, পরের দিন টনি আর এমা যখন ঘুমিয়েছিল তখন লিন তাদেরকে ডাকতে আসে আর বলে জিপ লাইনে চড়ার সময় হয়ে এসেছে, তাই তোমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, কারণ তাদেরকে একটা দড়ি ঝুলে অন্য পাহাড়ে যেতে হবে। কিন্তু এসব দেখে এমা অনেক ভয় পাচ্ছিল। এরপরে এই জিপ লাইনে চড়ার জন্য টনি রওনা দেয়, কিন্তু কিছু দূর যাবার পর টনির দড়িটা ছিঁড়ে যায় আর টনি সেখানে ঝুলতে থাকে। এটা দেখে লিন তাকে বাঁচাতে যায়, কিন্তু লিন কোনো মতেই টনির ওজন সামলাতে পারে না, তাই বেচারা টনি সেখান থেকে নিচে পড়ে যায়। যা দেখে আমার সঙ্গে সঙ্গে টনিকে নিচে খুঁজতে চলে যায়, আর কিছুক্ষণ খোঁজার পর টনিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। কিন্তু টনির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তাই সে কোনো মতে টনিকে উপরে নিয়ে চলে আসে, আর ততক্ষণে ওখানে অ্যাম্বুলেন্সও চলে আসে। এরপর এমা যখন টনির সাথে অ্যাম্বুলেন্সে চাপতে যাবে তখন ওই লোকগুলো তাকে বাধা দেয় এবং বলে, আমাদের হসপিটালের ইন্স্যুরেন্সের পলিসি অনুযায়ী আপনি রুগীর সাথে যেতে পারবেন না। এই বলে তারা আমাকে হসপিটালের একটা কার্ড দেয় আর বলে আপনি এই ঠিকানায় চলে আসুন। তো এরপরে আমার স্কুটিতে করে অ্যাম্বুলেন্সের পিছন পিছন যেতে শুরু করে, কিন্তু অ্যাম্বুলেন্সটা খুব স্পিডে সামনের দিকে এগোচ্ছিল, তাই অ্যাম্বুলেন্সের পিছন করতে গিয়ে এমা একটা দুর্ঘটনার শিকার হয়। কিন্তু সে নিজেকে কোনো মতে সামলে হসপিটালে এসে পৌঁছয়। তবে হসপিটালে আসার পর রিসেপশনে এসে জিজ্ঞাসা করলে রিসেপশনিস্ট বলে টনি নামের কোনো পেশেন্ট এখানে আসেনি। কথাটা শুনে এমা তখন অনেক রেগে যায়, কারণ তার হাতে থাকা কার্ডটা এই হসপিটালেরই ছিল। তখন রিসেপশনে থাকা মেয়েটা বলে, হয়তো তোমার স্বামীকে অন্য কোনো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই এমা আশেপাশের সমস্ত হাসপাতালে গিয়ে টনিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও টনিকে খুঁজে পায় না। সেই জন্য সে পুলিশের কাছে যায় আর তার স্বামীর নামে একটা মিসিং ডায়েরি করে। অন্যদিকে খবর পেয়ে টনির বাবা এই দ্বীপে চলে আসে আর পুলিশের কাছে এসে তাদের ছেলের ব্যাপারে খোঁজ করতে থাকে। তখন পুলিশ অফিসার তাদেরকে বলে, এই দ্বীপের অ্যাম্বুলেন্সের লোকগুলো এক একটা ডাকাত,
কারণ অ্যাম্বুলেন্সে ওঠানোর নাম করে তারা সবাইকে কিডন্যাপ করে। কিন্তু যেহেতু তোমরা এখনো কিডন্যাপারের কাছ থেকে কোনো ফোন কল পাওনি, তাই তোমাদের কেসটা একটু ভিন্ন। এরপর পুলিশ অফিসার আমাকে থানায় ডাকে আর ওই দিন রাতে ঘটে যাওয়া ক্লাবের ভিডিওটা দেখায় এবং বলে তুমি নেশাগ্রস্ত অবস্থায় ডনের লোকেদেরকে মেরেছো আর তুমি এই ব্যাপারে আমাকে কোনো কিছুই বলনি। কিন্তু এমা বলে আমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। পুলিশ তখন বলে তুমি এই দ্বীপের সবচেয়ে বড় মাফিয়ার সাথে পাঙ্গা নিয়েছো, তাছাড়াও তুমি নিজের স্বামীকে মেরে ফেলেছো যাতে তুমি তোমার স্বামীর সম্পত্তির ভাগ নিতে পারবে। এই কথা শুনে আমা প্রচণ্ড রেগে যায় আর পুলিশকে বলে তোমাদের সাহায্যের আমার কোনো দরকার নেই, আমি নিজেই আমার স্বামীকে খুঁজে নেব। এরপর সে একটা হোটেলে যায় আর ফ্রেশ হয়ে টনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। প্রথমে সে নাইট ক্লাবে আসে যেখানে তার সাথে ডনের মারামারি হয়েছিল। এখানে এসে তার সাথে লিনের দেখা হয়, তাই সে লিনকে ওয়াশরুমে নিয়ে গিয়ে আসল সত্যিটা জানতে চায়। কিন্তু সে বলে আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না, হাসপাতালে যাবার সময় তোমার স্বামীকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়েছে, তাই আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। কিন্তু আমি তোমার স্বামীকে খুঁজে বার করার জন্য তোমাকে সাহায্য করতে পারি। তাই পরের দিন লিন আমাকে নিয়ে একটা ফাইটিং ক্লাবে আসে যেখানে মুরগি দিয়ে অবৈধ ফাইটিং করা হয়। লিন সেখানে এসে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে খুঁজছিল আর এমা গাড়ির ভিতরে তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু কিছুক্ষণ পরে এমা লক্ষ্য করে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার এখান থেকে চলে যাচ্ছে, তাই তাকে দেখা মাত্রই তার পিছু নিতে শুরু করে। কিছুক্ষণ পরে এমা তাকে ধরে ফেলে। তখন তাদের দুজনের মধ্যে প্রচন্ড মারামারি হয়, কিন্তু শেষমেশ এমা লোকটাকে কাবু করে ফেলে আর তার কাছ থেকে সবকিছু জানতে চায়। লোকটা তখন বলে ওই দিন আমার সাথে অ্যাম্বুলেন্সে আমার ভাইও ছিল, আমি তোমার স্বামীকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে গাড়িতে অপেক্ষা করছিলাম আর কিছুক্ষণ পর আমার ভাই হাতে অনেকগুলো টাকা নিয়ে ফিরে আসে, কিন্তু সেই টাকাগুলো কোথায় পেয়েছিল এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। এরপর আমার সোজা চলে যায় ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের ভাইকে খুঁজতে, কিন্তু সেখানে যাবার পর এই লোকটাও আমাকে সেরকম কোনো কিছুই বলে না। পরের দিন দেখা যায় পুলিশ অফিসার আমাকে আবারও অ্যারেস্ট করে ফেলেছে। অফিসার তখন বলে তুমি দুজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছো, তাই আমি তোমাকে এই দ্বীপের সবচেয়ে ভয়ানক জেলে পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু এমা বারবার বলতে থাকে আমার স্বামী এখনো বেঁচে আছে, তাই আমাকে ছেড়ে দিয়ে তোমাদের উচিত আমার স্বামীকে খোঁজা। তো যাই হোক, ওই দিন রাতে পুলিশ অফিসাররা আমাকে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাবার পরে এমা বুঝতে পারে তাকে জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে তাকে এখানে এনকাউন্টার করে মেরে ফেলা হবে। কিছুক্ষণ পর গাড়ি থামিয়ে পুলিশ অফিসাররা গর্ত করতে শুরু করে। অন্যদিকে এমা অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয় আর ওই পুলিশ দুটোকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা সেই পুলিশ অফিসারকে ঘুমিয়ে থাকতে দেখি। তখন তার ফোনে হঠাৎ করে আমার ফোন আসে। এমা তাকে তার মেয়ের ঘরে যেতে বলে, তা না হলে তার মেয়েকে সে মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে পুলিশ অফিসারটা সেখানে যায়, কিন্তু সেখানে যাওয়া মাত্রই এমা তার হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় আর বলে তুমি ভালো করে জানো আমার স্বামীর সাথে কি হয়েছে, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছো, তাই বলো তুমি এগুলো কার ইশারায় করছো। পুলিশ অফিসার বলে দুর্ঘটনার পর তোমার স্বামীকে যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেটা আমার বন্ধুর হাসপাতাল ছিল। আসলে সেখানে যাবার পর ডাক্তারের ভুলের কারণে তোমার স্বামী মারা যায়, আর এই ব্যাপারটা সবাই জেনে গেলে আমার বন্ধুর অনেক ক্ষতি হয়ে যাবে, তাই আমি তোমার স্বামীর কেসটা ধামাচাপা দিতে চেয়েছিলাম। এই কথা শুনে আমা ওই ডাক্তারের সাথে বদলে নেবার চিন্তা ভাবনা করে, তাই সে ওই হাসপাতালে চলে যায়। সেখানে যাবার পর সে ওই রিসেপশনে মেয়েটাকে দেখতে পায় যে তাকে মিথ্যা কথা বলেছিল, তাই সে মেয়েটার কাছে গিয়ে তাকে অজ্ঞান করে দেয় আর পকেট থেকে তার কার্ডটা বার করে নেয়। এরপর সে নার্সের ড্রেস পরে হাসপাতালের ভিতরে প্রবেশ করে আর সেখানে গিয়ে ওই হাসপাতালে ডাক্তারকে ধরে ফেলে। কিন্তু অনেক টর্চার করার পরও ওই ডাক্তার আমাকে সেরকম কোনো কিছু বলে না, বরং একটা ক্যামেরার ফুটেজ দেখায় যেখানে দেখা যায় কয়েকজন লোক টনিকে হাসপাতালে নিয়ে এসেছে, মানে টনি এখনো বেঁচে আছে। এটা দেখে আমার ডাক্তারকে জিজ্ঞাসা করে এসব হচ্ছে কি। ডাক্তার বলে আমি তোমাকে সব সত্যি বলে দেব, কিন্তু এখন আর আমাদের হাতে সময় নেই, তাই আমি যেটা বলছি তুমি সেটা করো, না হলে ওই লোকগুলো তোমার স্বামীকে মেরে ফেলবে। কিছুক্ষণ পর হাসপাতালের গ্রাউন্ডে পিটার নামের একটা লোক টনিকে নিয়ে আসে। তখন ডাক্তার আমাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথম দেখাতেই পিটারের আমাকে ভীষণ ভালো লাগে, এমনকি সে নিজের ফোন নাম্বারটাও দিয়ে দেয়। তো যাই হোক, এরপর তারা সবাই মিলে অপারেশন থিয়েটারে যায়, যেখানে ডাক্তার টনির মেরুদণ্ড থেকে বনমেরু বের করে পিটারের শরীরে দেয়। আসলে পিটারের ক্যান্সার ছিল আর তার বনমেরুর সাথে টনির বনমেরু ম্যাচ খেয়ে যায়, তাই এটা জানতে পেরে পিটার টনিকে কিডন্যাপ করেছিল আর এই ডাক্তারই পিটারকে টনির ব্যাপারে বলেছিল। এসব কিছু দেখে আমার নিজেকে সামলাতে পারে না, তাই সে লুকিয়ে রাখা বন্দুক বার করে পিটারের দিকে তাক করে আর টনিকে নিয়ে সেখান থেকে বার হতে যেতে থাকে। তবে শেষ মুহূর্তে পিটার সেখানে চলে আসে আর তাদের দুজনকেই ধরে ফেলে, কিন্তু আমার চালাকি করে পিটারকে ধরে গাড়ির মধ্যে নিয়ে আসে। পিটার তখন বলে তোমার যত টাকা
টাকা লাগবে আমার কাছ থেকে নিতে পারো, কারণ একমাত্র তোমার স্বামীর কারণেই আমার ক্যান্সারটা ভালো হবে। এটা শুনে আমার রেগে গিয়ে পিটারের পায়ে গুলি করে আর পিটারকে গাড়ি থেকে ফেলে দেয়। অন্যদিকে লিন তাদের জন্য অপেক্ষা করছিল। লিন তাদেরকে একটা বোর্ডে উঠিয়ে দেয়, কিন্তু তখনই পিটারের লোকজন এসে তাদের উপর গুলি করতে শুরু করে, কিন্তু এমার টনি কোনো মতে বেঁচে সেখান থেকে চলে যায়। এরপর পিটার তাদেরকে খুঁজতে খুঁজতে লিনের বাড়িতে চলে আসে। এর কিছুক্ষণ পরই এমা আর পিটার মুখোমুখি হয় আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তাদের সাথে সাথে সেখানে সেই ডন নামের মাফিয়াও চলে আসে। ডন তখন বলে, এই লোকটাকে তুই না বরং আমি মারবো। এটা বলে সে পুলিশদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে চাকু দিয়ে পিটারের গলা কেটে ফেলে আর সে আমাকে আর টনিকে সেখান থেকে মুক্ত করে দেয়। আসলে ডন নিজের দ্বীপে কোনো টুরিস্টকে বিপদে ফেলতে চায় না, কারণ টুরিস্টদের কারণেই তারা এই আইল্যান্ডে টিকে আছে। তাছাড়া ওই দিন নাইট ক্লাবে আমার সাথে ঘটনার জন্য ডন তার কাছে ক্ষমা চায়। পরের দিন লিন তাদের জন্য একটা বোট ভাড়া করে আনে। এরপর এমার টনি লিনকে শেষবারের মতন বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।